আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে ক্লাস হবে অনার্স তৃতীয় বর্ষ ভৌত রসায়ন। থার্ড ইয়ার ফিজিক্যাল কেমিস্ট্রি 3 প্রবলেম ক্লাস চ্যাপ্টার নাম্বার 8। এই চ্যাপ্টার থেকে আমি প্রবলেম ক্লাস পেয়েছি, সেই প্রবলেম ক্লাসগুলো নিয়ে আলোচনা করব। সরি, চ্যাপ্টার 3 না, চ্যাপ্টার 8। তো মোটামুটি 4টা প্রবলেম পেয়েছি। তো আজকে ক্লাসে আমি তোমাদের 2টা প্রবলেম সলভ করে দিব, সামনের ক্লাসে আমি আর 2টা প্রশ্ন সলভ করে দিব। তো তোমাদের যেহেতু 8 নাম্বার চ্যাপ্টারই হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি শেষ অধ্যায়, তোমাদের যদি ফিজিক্যাল কেমিস্ট্রি শেষ হয় তাহলে অবশ্যই তোমরা নোটগুলো করে ফেলবে। তো এখন আমরা প্রথম প্রশ্নটা পড়ব, যে প্রবলেম ছিল ত্রৈধবিন্দু এবং ঊর্ধ্বপাতনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ত্রৈধবিন্দু ও ঊর্ধ্বপাতনের মধ্যে সম্পর্ক। ত্রৈধবিন্দু এবং ঊর্ধ্বপাতনের মধ্যে আমাদের সম্পর্ক বের করতে বলেছে। তো তোমরা চাইলে এটা প্যারা করে লিখতে পারো। তো ফার্স্টে হচ্ছে আমাদের জানতে হবে ত্রৈধবিন্দু কি। তো কোন একটা সিস্টেমের দশাচিত্রে যে বিন্দু তিনটি, কোন একটা সিস্টেমের দশাচিত্রে যে বিন্দু কয়টি, যে তিনটি পৃথক পৃথক দশা যদি পরস্পর সাম্যাবস্থায় থাকে তাহলে তাকে ত্রৈধবিন্দু বলে। যেমন ধরো একটা পানি দশা, একটা বরফ দশা, এরপর হচ্ছে আরেকটা হচ্ছে জলীয় বাষ্প দশা। এখন এই যে তিনটা দশা, এই তিনটা দশা যদি এই তিনটা দশা যদি পরস্পর সাম্যাবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে এদেরকে বলা হবে ত্রৈধবিন্দু। তাহলে ভাষাটা বলবে যে কোন একটা সিস্টেমের দশা চিত্রে যে বিন্দুতে তিনটি দশা পরস্পর সাম্যাবস্থানে থাকে তাদেরকে বলা হয় ত্রৈধবিন্দু। এখন এই যে ত্রৈধবিন্দু, আমরা জানি যে পানির ত্রৈধবিন্দু হচ্ছে তাপমাত্রা 0.01 ডিগ্রি সেলসিয়াস, আর এদের চাপ হচ্ছে, এটা তাপমাত্রা আর চাপ হচ্ছে 0.006 অ্যাটম। এখন দরকার হচ্ছে আমাদের ঊর্ধ্বপাতন কি। ঊর্ধ্বপাতন হচ্ছে কোন একটা সিস্টেমে কঠিন পদার্থ তরলে পরিণত না হয়ে যদি সরাসরি বাষ্পে পরিণত হয় তাহলে তাকে বলা হয় ঊর্ধ্বপাতন। ধরো এটা একটা কঠিনকে প্রকাশ করা হয় সলিড দ্বারা, এস দ্বারা। এটা যদি একটা এম ধাতু হয়, এটা কঠিন অবস্থায় রয়েছে। এখন এই কঠিন অবস্থায় ধাতুটি যদি তরলে পরিণত না হয়, লিকুইডে পরিণত না হয়ে যদি সরাসরি জলীয় বাষ্পে পরিণত হয় তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হবে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া। তাহলে ত্রৈধবিন্দু এবং ঊর্ধ্বপাতন প্রক্রিয়া দুটো আলাদা বিষয়, তাহলে এদের মধ্যে আবার সম্পর্ক কিভাবে তৈরি হয়, এদের মধ্যেও কিন্তু সম্পর্ক রয়েছে। দুই মেরুর মানুষও কিন্তু একসঙ্গে সংসার যেমন করতে পারে, ঠিক সেরকম ত্রৈধবিন্দু আর ঊর্ধ্বপাতনের দুইজনের মধ্যে কোনো রিলেশনও অবশ্যই আছে। শুধু সংজ্ঞাটা বিপরীতমুখী হওয়ার কারণে যে তাদের মধ্যে সম্পর্ক নেই এমন না, সম্পর্কটা আমরা পরে দেখতেছি, আগে আমরা সংজ্ঞাটা দেখলাম। ত্রৈধবিন্দু হচ্ছে কোন একটা সিস্টেমে যে দশা চিত্রে আমরা যদি দেখি যে তিনটি দশা পরস্পর একই সমবস্থানে রয়েছে, সাম্যাবস্থায় রয়েছে আর কি, তাদেরকে বলা হবে ত্রৈধবিন্দু। আর ঊর্ধ্বপাতন হচ্ছে কোন পদার্থ যদি কঠিন থেকে তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয় তাহলে তাকে বলা হয় ঊর্ধ্বপাতন। এখন এদের পার্থক্য আমরা বের করব মূলত এইগুলো ডিপেন্ড করে, চাপ আর তাপমাত্রার উপর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো বরফে যদি আমরা, এটা একটা বরফ, এই বরফে যদি আমরা বায়ুর চাপ প্রয়োগ করি, প্রেসার প্রয়োগ করি, চাপ দেই, তাহলে সেক্ষেত্রে এই বরফটা হয়ে যাবে পানি, ঠিক আছে। আবার যদি এই উত্তপ্ত, তাহলে একটা পাত্রে যদি পানি রাখো আর কোনো কিছু না দাও
তাহলে আস্তে আস্তে পানিটা কি হবে, জাল পেয়ে পেয়ে পানিটা শুকিয়ে যাবে, অর্থাৎ ওই শুকিয়ে যাওয়া পানিটা কি হয়, হারিয়ে যায় না, ওটা কি হয়ে যায়, জলীয় বাষ্পে পরিণত হয়। তাহলে আমরা যদি বরফকে বায়ুচাপ প্রয়োগ করি তাহলে এই বরফ পানিতে পরিণত হবে। আবার এই পানিকে যদি আমরা হিট করি অর্থাৎ উত্তপ্ত করি তাহলে সেটা হয়ে যাবে জলীয় বাষ্পে। এখন এই বায়ুচাপটাকে যদি আমরা, এই চাপটাকে যদি আমরা 0.066 অ্যাটম এর নিচে রাখি তাহলে বরফটা তখন তরলে অর্থাৎ পানিতে পরিণত না হয়ে সরাসরি জলীয় বাষ্পে পরিণত হবে। তাহলে যদি আমরা কোনো, ধরো আমরা হচ্ছে কোনো একটা বরফের রাজ্যে রয়েছি, এখন সেখানে আমাদের দরকার বরফ থেকে মানে বরফটাকে একদম বাষ্প করে দেওয়া, পানিতে পরিণত না করা অর্থাৎ তরলে পরিণত না করা। তাহলে আমাদের কি করতে হবে, এই বরফটাকে আমাদের 0.006 বায়ু চাপে কমে চাপ প্রয়োগ করতে হবে, তাহলে এই বরফটা তরলে পরিণত না হয় সরাসরি জলীয় বাষ্পে পরিণত হবে। আর আমরা যদি এটা না করি তাহলে স্বাভাবিকভাবে বরফটাকে যদি আমরা বায়ু চাপ প্রয়োগ করি তাহলে এটা তরলে যাবে অর্থাৎ পানি হবে, এরপরে জলীয় বাষ্প হবে, যদি হিট দেই জলীয় বাষ্প হবে। আবার যদি পানির ত্রৈধবিন্দুর চাপ 0.006 অ্যাটম এবং বিপরীতক্রমে জলীয় বাষ্পের আংশিক চাপ যদি 0.006 অ্যাটমের নিচে আসে তাহলে অনেক সময় তখন কি হবে, জলীয় বাষ্পটা আবার কিসে পরিণত হবে, বরফে পরিণত হবে। আবার যদি বরফ থেকে যদি জলীয় বাষ্প হয় তাহলে সেম একইভাবে কি হয়, জলীয় বাষ্প থেকে তরলে পরিণত না হয় আবার বরফে পরিণত হয়। তাহলে আমরা এখন এই বিষয়টাকে ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যদি শর্টকাটে বলতে চাই তাহলে বলবো যে সাধারণত যে সকল কঠিন বস্তুর ত্রৈধবিন্দুর বায়ুচাপ, তাহলে যে সকল কঠিন বস্তুর ত্রৈধবিন্দুর বায়ুচাপ বায়ুমণ্ডলীয় বায়ুচাপ অপেক্ষা বেশি, তাহলে যে সকল কঠিন বস্তু ত্রৈধবিন্দুর বায়ুচাপ বায়ুমণ্ডলীয় বায়ুচাপ অপেক্ষা বেশি হয় ওই সকল কঠিন বস্তু ঊর্ধ্বপাতিত হয়। তাহলে এইটাই হচ্ছে মূলত ত্রৈধবিন্দু এবং ঊর্ধ্বপাতনের মধ্যে সম্পর্ক। দুইটা সম্পর্ক সংজ্ঞা আলাদা হলেও এদের সম্পর্ক তখনই হবে যখন কোন একটি কঠিন বস্তু ত্রৈধবিন্দুর চাপ বায়ুমণ্ডলীয় চাপ অপেক্ষা বেশি হবে, তখন ওই কঠিন বস্তুটি ঊর্ধ্বপাতিত হবে। আবার যদি সাধারণ অবস্থায় যে সকল কঠিন বস্তু ত্রৈধবিন্দু, আবার যদি কোনো কঠিন বস্তু ত্রৈধবিন্দু বায়ুচাপ বায়ুমণ্ডলীয় বায়ুচাপ অপেক্ষা যদি কম হয় তাহলে ওই সকল কঠিন বস্তু আর ঊর্ধ্বপাতিত না হয় পানি বা তরলে পরিণত হবে। এটাই হচ্ছে ত্রৈধবিন্দু এবং ঊর্ধ্বপাতনের মধ্যে সম্পর্ক। এর পরের প্রশ্ন হচ্ছে 2 নাম্বার, এটা 4টা প্রবলেম দিয়েছিলাম না, তাহলে আজকে 2টা প্রবলেম, একটা প্রবলেম পড়ালাম। এরপরে প্রবলেমটা হচ্ছে 2 উপাদান বিশিষ্ট সিস্টেমের দশা চিত্র আলোচনা করো, অথবা পটাশিয়াম আয়োডাইডের পানির দশা চিত্র। দুটি উপাদান বিশিষ্ট সিস্টেমে দশা চিত্র। তো ফার্স্ট আমরা চিত্রটা অঙ্কন করি। এখানে y, এখানে x, এখানে দেওয়া হচ্ছে k পটাশিয়াম আয়োডাইড প্লাস হচ্ছে বরফ, বরফ দ্রবণ, পটাশিয়াম আয়োডাইড প্লাস দ্রবণ, এখানে শুধু হচ্ছে দ্রবণ। এখন দেখো এখানে তো অনেকগুলো ভাষা, আমি এখন যদি ভাষাগুলো লিখতে যাই তাহলে এই ভাষা লিখতে আমার 1 ঘন্টা সময় চলে যাবে। তাই তোমরা অবশ্যই সাজেশনটা বের করো, আর আমি মুখে বলবো আর তোমরা বই অনুযায়ী মিলাই দেখো কথাগুলো। তো এখানে প্রথমে বলেছে 2 উপাদান বিশিষ্ট সিস্টেমের দশা চিত্র আলোচনা করো। তাহলে এখানে আমাদের 2টা উপাদান নিতে হবে, তাহলে আমরা 2টা উপাদান নিয়েছি, একটা পটাশিয়াম আয়োডাইড আর একটা হচ্ছে বরফ দ্রবণ। এখন এদের
সিস্টেমের ফেস আমরা চিত্রের মাধ্যমে দেখালাম এখানে। এখন এই চিত্রটাতে কি কি ঘটনা ঘটেছে সেটা এখন আমাদের ভাষায় লিখতে হবে। যেহেতু বাংলাগুলো অনেক বড় আর মূল কথা এগুলো লিখতেই হবে, তাই তোমাদের কাছে প্রবলেম হয়েছে। এছাড়া তোমাদের প্রবলেমটা কোনো কিছুই না, যেহেতু ভাষা অনেক বেশি তাই প্রবলেম। যদি একটু বুঝিয়ে পড়ো তাহলে অলরেডি তোমরা ভাষাগুলো আয়ত্তে আনতে পারবে। তো দেখো ফার্স্টে আমাদের দেওয়া আছে যে বায়ুচাপকে এক অ্যাটম চাপে স্থির রেখে তাপমাত্রা সংযুক্তি লেখের মাধ্যমে এই সিস্টেমের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করা হলো। হ্যাঁ, এদিকে যে আমি এগুলো লিখিনি, এখানে ছিল 250, এরপর 253, এরপর 293, এভাবে আস্তে আস্তে কি হচ্ছে যে এক অ্যাটম চাপ অর্থাৎ চাপটাকে স্থির রেখে তাপমাত্রাগুলো বৃদ্ধি করা হয়েছিল। এখন তবে এই চিত্রে পটাশিয়াম আয়োডাইডের, এই যে পটাশিয়াম আয়োডাইডটা নিয়েছি, এর গলনাঙ্ক খুব বেশি চিত্রে। এখন আমরা মূল বিষয়ে এসেছি। এগুলা বেসিক ছিল। বেসিকটা কি? চাপটা এক অ্যাটমে রেখে তাপমাত্রা শুধুমাত্র বৃদ্ধি করে এই চিত্রটা অঙ্কন করা হয়েছে। আর এখানে আমরা যে পটাশিয়াম আয়োডাইডটা নিয়েছি এর গলনাঙ্ক অনেক বেশি। এটা কোনো প্রভাব পড়বে না এখানে। মূল বিষয় এখন চলে আসতেছি। এখন আমরা চিত্র দেখতে পাচ্ছি যে এখানে x বিন্দু বিশুদ্ধ পানি হিমাঙ্ক নির্দেশ করে। তাহলে এখানে যে x বিন্দুটা রয়েছে এই রেখাটা নির্দেশ করে হচ্ছে তোমার পানির হিমাঙ্ক নির্দেশ করে। আর এই বিন্দুর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে 1 অ্যাটম। তাহলে x অক্ষ বরাবর পানির হিমাঙ্ক, যেখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস আর চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এরপরে বলছে যে পানির মধ্যে যদি আমরা এই পানির মধ্যে পটাশিয়াম আয়োডাইডটা পরিমাণটা যদি ধীরে ধীরে বাড়াতে থাকি তাহলে পানির হিমাঙ্ক কি হবে? xz বরাবর আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে ফার্স্টে বলেছে চিত্রে এই যে x রেখাটা দেখা যাচ্ছে, এই x রেখাটা হচ্ছে পানির হিমাঙ্ক, যেখানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস এবং চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। এখন যদি আমরা এই x অক্ষ বরাবর আমরা যদি এখন পটাশিয়াম আয়োডাইড x অক্ষ বরাবর যদি অর্থাৎ পানি রেখা বরাবর যদি আমরা পানির মধ্যে এই পানির হিমাঙ্ক রেখা বরাবর যদি আমরা পানির মধ্যে পটাশিয়াম আয়োডাইড ধীরে ধীরে পরিমাণটা যদি আস্তে আস্তে বাড়াতে থাকি অর্থাৎ বৃদ্ধি করতে পানি, এমন দেখো এটা পানি দেওয়া আছে, এখন এই পানিতে আমরা ধীরে ধীরে পটাশিয়াম আয়োডাইড যোগ করতেছি, আস্তে আস্তে পরিমাণটা বৃদ্ধি করতেছি। তো যত আমরা পানির মধ্যে পটাশিয়াম আয়োডাইডের পরিমাণটা বৃদ্ধি করব ঠিক তত পরিমাণে x এই হিমাঙ্ক পানি রেখা x এবং z অক্ষ বরাবর এই অক্ষ বরাবর কমতে থাকবে, অর্থাৎ পানির হিমাঙ্ক xz রেখা বরাবর কমতে থাকে। এই জন্য xz রেখাকে পানির হিমাঙ্ক রেখা বলা হয়। এরপরে হচ্ছে xz রেখা বরাবর যেহেতু আমরা বরফ এবং পানিতে পটাশিয়াম আয়োডাইড দ্রবণ যোগ করেছিলাম এবং এটা সাম্যাবস্থায় ছিল, সুতরাং এখানে আমরা দুইটি দশা বিদ্যমান থাকে, একটা হচ্ছে বরফ দশা আর একটা হচ্ছে পানি দশা। এরপরে বলছে যে তাহলে এখন আমরা সূত্র অনুসারে এই যে পানির হিমাঙ্ক রেখা বরাবর আমরা যদি এখন ফেস বের করি তাহলে এখানে আমাদের সূত্র হচ্ছে P ইকুয়াল, এটা হচ্ছে সূত্র F ইকুয়াল C minus P plus 1, অনেক ক্ষেত্রে 2 হয় অনেক ক্ষেত্রে 1 হয়। এখন এখানে C হচ্ছে কয়টা উপাদান, আমাদের উপাদান কয়টা? দুইটা, একটা পটাশিয়াম আয়োডাইড উপাদান আর একটা হচ্ছে বরফ উপাদান। তাহলে উপাদান হচ্ছে আমাদের দুইটা। এখন এই হিমাঙ্ক xz রেখা বরাবর আমাদের হচ্ছে দশা কি ছিল? একটা বরফ দশা আর একটা হচ্ছে দ্রবণ দশা। তো একটা বরফ দশা আর একটা হচ্ছে এই পটাশিয়াম আয়োডাইড কোথায় যোগ করেছিলাম? পানিতে যোগ করেছিলাম, তাহলে এটা পানি দশা, তার মানে দশা হচ্ছে দুইটা আর সূত্রের 1, অর্থাৎ এখানে আমাদের মান আসে কি? f এর মান 1, অর্থাৎ এখানে আমাদের স্বাতন্ত মাত্রা হচ্ছে 1। তাহলে xz অক্ষ বরাবর পানির হিমাঙ্কের স্বাতন্ত মাত্রা হচ্ছে 1। সেম একই ভাবে এখন আমরা চলে যাব পরবর্তীতে। এরপরে বলেছে যে z বিন্দু পর্যন্ত পৌঁছানোর পর অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করলে পটাশিয়াম আয়োডাইড আর দ্রবীভূত হয় না। এখন দেখো
তোমার পেট ভরা আছে, এখন ভরা পেটে যদি তুমি আরো খেতে থাকো তাহলে সেই খাবারটা তোমার পেটে আর থাকতে চাইবে না, কি হবে, উপর দিক দিয়ে ঢেকুর উঠবে, অনেক সময় বমি হতে পারে বা বদহজম হতে পারে। ঠিক সেরকমই যদি আমাদের কাজ ছিল যে এই পানির হিমাঙ্কটাকে এক্স থেকে জেড বরাবর আস্তে আস্তে কমিয়ে আনা, নিচের দিকে আনা, তার জন্য কি করতে হবে, পানিতে পটাশিয়াম আয়োডাইড যোগ করতে হবে এবং এটার পরিমাণ আস্তে আস্তে বাড়াতে হবে। এখন পটাশিয়াম আয়োডাইড পানিতে যোগ করার ফলে অলরেডি এক্সটা এক্স জেড অক্ষ বরাবর এই হিমাঙ্কের মান কমে গিয়েছে, আর দরকার নেই, যেটা অবস্থায় পৌঁছে গিয়েছে, এখানে তার নির্দিষ্ট সীমানা পর্যন্ত সে এসে গিয়েছে, আর দরকার নেই। তারপরেও যদি কেউ এখন পটাশিয়াম আয়োডাইড আরো যোগ করতে থাকে, তাহলে এই অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করার ফলে এটা আর কি হবে, পানিতে পটাশিয়াম আয়োডাইডটা আর দ্রবীভূত হবে না, কি হবে, বদহজম হবে, নাহলে বমি হয়ে বের হয়ে যাবে। ঠিক সেরকম ফলে জেড ওয়াই রেখা, ফলে কি হবে, জেড আর ওয়াই এই রেখাটা পটাশিয়াম আয়োডাইডের দ্রাব্যতা রেখা, তাহলে এখন এটা গিয়ে কি হবে, দ্রাব্যতা রেখা হবে, কার, পটাশিয়াম আয়োডাইডের দ্রাব্যতা রেখা নির্দেশ করবে। এরপর এখন যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে যত বেশি তাপমাত্রা বৃদ্ধি করব তত বেশি পটাশিয়াম আয়োডাইডের দ্রাব্যতাও বাড়তে থাকবে। তবে দ্রাব্যতা 100% পর্যন্ত নেওয়া যায় না, কারণ ওয়াই বিন্দুতে পটাশিয়াম আয়োডাইড সম্পৃক্ত দ্রবণ প্রতিঘাত, এটা দরকার নেই। এরপরে বলছে যে তাহলে যেহেতু এখানে আমরা বললাম যে যখন এক্স এবং জেড হিমাঙ্ক, পানির হিমাঙ্ক নির্দেশ করেছিল, হিমাঙ্ক রেখা, তখন এক্স থেকে জেড বিন্দুতে আসার জন্য পানিতে পটাশিয়াম আয়োডাইড যোগ করেছিলাম। এক্স থেকে জেড বিন্দুতে আসার পরও যদি তোমরা পানিতে পটাশিয়াম আয়োডাইড যোগ করতেই থাকো, তখন এই পটাশিয়াম আয়োডাইড আর পানির সাথে দ্রবীভূত হবে না, ফলে এই পটাশিয়াম আয়োডাইডটা এই জেড বিন্দু থেকে আর এক্স এর দিকে না গিয়ে ওয়াই এর দিকে চলে যাবে, ফলে এই জেড এবং ওয়াই পটাশিয়াম আয়োডাইডের দ্রাব্যতা রেখা নির্দেশ করবে। এতে যত বেশি তাপমাত্রা বৃদ্ধি করাবে এর দ্রাব্যতা তত বেশি বৃদ্ধি পাবে, ফলে এই ওয়াই জেড ওয়াই রেখাটা স্ফুটনাঙ্ক নির্দেশ করবে। এরপরে বলছে এই এক্স জেড এবং ওয়াই জেড মিলিত হয়েছে কোন বিন্দুতে, জেড বিন্দুতে, তাহলে এই জেড বিন্দুটাকে বলা হবে বিন্দু, এটাকে বলা হবে কি, ইউটেক বিন্দু। এই বিন্দুতে বরফ কঠিন পটাশিয়াম আয়োডাইড দ্রবণ, অর্থাৎ এই বিন্দুতে কি হবে, পটাশিয়াম আয়োডাইড এবং বরফ এই দুইটা উপাদান তিনটি দশায় সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ এই ইউটেকটিভ বিন্দুটার বাংলা শব্দ হচ্ছে ত্রৈধ বিন্দু। এখন আমরা এই ত্রৈধ বিন্দুর স্বাতন্ত্র মাত্রা বের করব, সেম একই ভাবে সূত্র, সেম সূত্র। তাহলে এখানে উপাদান কত হবে, উপাদান আমাদের দেওয়া ছিল দুইটা, তাহলে উপাদান দুইটা। এখন পি হচ্ছে দশা, তাহলে দশা কয়টা, ত্রৈধ বিন্দু মানেই হচ্ছে এখানে তিনটা দশা সেম থাকবে, সমঅবস্থায় থাকবে, তাহলে এখানে দশাটা কি, তিনটা দশা, প্লাস 1 ক্যালকুলেশন করলে হয় -1 +1 অর্থাৎ 0। তাহলে যেহেতু এটা ইউটেকটিক বিন্দু, তার মানে এখানে স্বাতন্ত্র মাত্রা মান হবে 0। যেহেতু এখানে স্বাতন্ত্র মাত্রা মান 0, তাই এখানে বোঝানো হয়েছে এখানে তিনটি দশায় সমঅবস্থায় রয়েছে, আর এটাই হচ্ছে ইউটেকটিক বিন্দু। শেষ। অর্থাৎ পুরো বিষয়টা তোমাদের চিত্রেই দেওয়া আছে, খালি একটু বুঝিয়ে বুঝিয়ে লাইনগুলো পড়তে হবে। আর বারবার এটা মাথায় রাখবে, এখানে এফ দ্বারা বোঝানো হচ্ছে স্বাতন্ত্র মাত্রা বা ফ্রিডম সংখ্যা, সি হচ্ছে প্রশ্নে কয়টা উপাদান দেওয়া থাকবে, আর পি হচ্ছে এখানে দশা, আর এখানে +1 বা +2 সূত্র অনুসারে বসে। এখন বলো কি প্রশ্ন করতে চাচ্ছ? জি ম্যাম। বলো। কিছু বলি নাই তো। আচ্ছা, সেই 7টা থেকে কথা বলতেছি, নন স্টপ কথা বলতেছি, বলতেই আছি দেখছো, এক নাগারে যে এত কষ্ট কথা বলি। হ্যাঁ কষ্ট হইতেছে আপনার অনেক। হ্যাঁ, গলা শুকিয়ে আসছে তো।